আজকের বিষয় নততলে বস্তুর সাম্য। তো এক্ষেত্রে দুটো ক্যালকুলেশন আমরা করতে পারি। প্রথম ক্যালকুলেশন হচ্ছে বস্তুটি ঠিক নিচে নামার দিকে। কোনো বস্তু যদি নততল বরাবর নিচের দিকে নামতে চায়, সেক্ষেত্রে ওই বস্তুটাকে যদি আটকানো হয় বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা, তার ক্ষেত্রে প্রযুক্ত বলের ন্যূনতম মান কত হবে সেটা নির্ণয় করা হয়। ধরে নিচ্ছি একটা নততল নিচ্ছি, যেটা থিটা কোণে অনুভূমিকের সাথে আনত। এবার এর উপরে যদি আমরা একটা বস্তু নেই, তো এক্ষেত্রে বস্তুর ওজন যদি ডাব্লু হয়, সেটা সোজা নিচের দিকে কাজ করবে ডাব্লু। এবার নততলের সাথে যদি লম্ব টানি আমরা, সেক্ষেত্রে এটা থিটা হওয়ার জন্য এখানে এটাও থিটা হবে। তাহলে এই ডাব্লুটাকে উপাংশে ভাঙলে এই বরাবর পাবো ডাব্লু কস থিটা, এই বরাবর পাবো ডাব্লু সাইন অফ থিটা, এবং উলম্ব দিকে লম্ব প্রতিক্রিয়া এন নিতে পারি। এবার যেহেতু বস্তুটা নিচের দিকে নামতে চাইছে, তাই এক্ষেত্রে ঘর্ষণ বল ওপরের দিকে কাজ করবে। এই বরাবর আমরা ঘর্ষণ বল স্মল এফ দিয়ে ডিনোট করছি। এবার এই বস্তুটা যাতে নিচে পড়ে না যায়, অর্থাৎ ডাব্লু সাইন থিটা যদি স্মল এফের থেকে বড় হয়, তাহলে বস্তুটা নিচে গড়িয়ে যাওয়ার কথা। যাতে এটা গড়াতে না পারে, ন্যূনতম যে বল প্রয়োগে বস্তুটাকে আমরা আটকাবো, সেটা যদি এফ হয়, তো এই এফটা যদি এর সাথে আলফা কোণে থাকে, এফটাকে উপাংশে ভাঙতে পারি। এই বরাবর আসবে এফ কস আলফা, এই বরাবর আসবে এফ সাইন অফ আলফা। তাহলে এখান থেকে যদি আমরা সমীকরণ সেট করি, এবার বস্তুটা ধরে নিচ্ছি এখানে সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকলে নততল বরাবর প্রযুক্ত বল লব্ধি বল শূন্য হবে, এবং উলম্ব দিকেও লব্ধি বল শূন্য হবে। তাহলে যদি নততল বরাবর নেই, তাহলে সমীকরণ লিখতে পারি এফ স্মল এফ প্লাস এফ কস অফ আলফা ইকুয়াস টু ডাব্লু সাইন থিটা। এটা ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় নিতে পারি, ওপরের দিকে আছে এন প্লাস এফ সাইন আলফা ইকুয়াস টু ডাব্লু কস অফ থিটা। এটা 2 নম্বর সমীকরণ। এখন ঘর্ষণের সূত্র থেকে আমরা জানি ঘর্ষণ বল হয় এফ ইকুয়াস টু মিউ ইন্টু এন। তাহলে যেখানে এনটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, তাহলে 1 নম্বর সমীকরণকে লেখা যাবে মিউ এন প্লাস ক্যাপিটাল এফ কস আলফা ইকুয়াস টু ডাব্লু সাইন অফ থিটা। আমাদের লক্ষ্য হচ্ছে এখানে এই ক্যাপিটাল এফটা নির্ণয় করা। তাহলে 2 নম্বর সমীকরণের সাথে আমরা মিউ গুণ করে বসাতে পারি। তাহলে এটাও আসবে মিউ এন প্লাস মিউ ক্যাপিটাল এফ কস অফ সাইন অফ আলফা ইকুয়াস টু মিউ ডাব্লু কস অফ থিটা। তাহলে এটাকে যদি বিয়োগ করি আমরা পেয়ে যাব, এটা ক্যান্সেল করবে, অতএব এফটা কমন নিলে পাবো কস অফ আলফা মাইনাস মিউ সাইন আলফা ইকুয়াস টু, এখানে ডাব্লু কমন নিলে পাবো সাইন থিটা মাইনাস মিউ কস অফ থিটা। এখন লিখতে পারি ক্যাপিটাল এফ ইকুয়াস টু ডাব্লু বাইরে রাখছি, সাইন অফ থিটা মাইনাস মিউ কস অফ থিটা বাই নিচে লিখতে পারি কস অফ আলফা মাইনাস মিউ সাইন অফ আলফা। এখন আমরা আগের ক্লাসে বিরাম কোণ থেকে জানি যে এখানে এই মিউ সমান আমরা লিখতে পারি ট্যান অফ ল্যামডা, বা এখান থেকে লিখতে পারি মিউ ইকুয়াস টু সাইন ল্যামডা বাই কস অফ ল্যামডা, যেখানে ল্যামডাটা হচ্ছে ঘর্ষণ কোণ। তো এই মিউর মানটা যদি এখানে বসাই, আমরা পেয়ে যাব এফ ইকুয়াস টু ডাব্লু সাইন থিটা, একবারে যদি বসাই লসাগু করে, কস অফ ল্যামডা মাইনাস সাইন ল্যামডা কস অফ থিটা, নিচে লিখতে পারবো কস ল্যামডা কস আলফা মাইনাস সাইন ল্যামডা সাইন অফ আলফা, और सूत्रे ফেললে পাবো এফ ইকুয়াস টু ডাব্লু সাইন অফ থিটা মাইনাস ল্যামডা, নিচে থাকবে
কস অফ আলফা প্লাস ল্যামডা। এটা হয়ে যাবে প্রযুক্ত বলের রাশিমালা। এবার এর স্পেশাল কেস নিতে পারি। এখানে থিটা এবং ল্যামডা এর নির্দিষ্ট মানের জন্য এই সমীকরণে এফ এর মান সর্বনিম্ন হবে যদি এর হরে দেখতে পাচ্ছি কস অফ আলফা প্লাস ল্যামডা আছে, যদি এর হরটা সর্বোচ্চ হয়। অতএব আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু এফ ম্যাক্সিমাম হবে যদি কস অফ আলফা প্লাস ল্যামডা ইকুয়ালস টু 1 হয়, অর্থাৎ এটা যদি আমাদেরকে মান দেয় কস অফ 0, অর্থাৎ লিখতে পারি আলফা প্লাস ল্যামডা ইকুয়ালস টু 0। অতএব আলফা ইকুয়ালস টু যদি মাইনাস ল্যামডা হয় সেক্ষেত্রে কী হবে, এফ ইকুয়ালস টু এফ ম্যাক্সিমাম হবে। তাহলে এফ ম্যাক্সিমামের মান কত হবে? অতএব আমরা লিখতে পারি ম্যাক্সিমাম বলছি, এফ মিনিমাম হবে, কারণ হরটা সর্বোচ্চ করছি। তাহলে এফ মিনিমামের মান হয়ে যাবে, নিচের অংশটা 1 হয়ে গেছে, অর্থাৎ এটা হয়ে যাবে ডাব্লু সাইন অফ থিটা মাইনাস ল্যামডা। এটা হচ্ছে ন্যূনতম বল, যে বল প্রয়োগ করলে বস্তুটা নিচের দিকে নেমে আসতে পারবে না, বস্তু ওখানে স্থিরভাবে বসে থাকবে। নেক্সট ক্যালকুলেশন করব বস্তুটি নততল বরাবর ঠিক ওপরের দিকে ওঠার মুখে কীরকম ঘটনা ঘটবে। তাহলে ধরে নিচ্ছি এটা নততলটা। এবার এখানে যদি থিটা অ্যাঙ্গেল হয়, এখানে একটি বস্তু রাখা আছে যার ওজন হচ্ছে ডাব্লু, তাহলে ডাব্লুটা কী হবে, সোজা নিচের দিকে কাজ করবে। তাহলে নততলের ক্যালকুলেশন অনুযায়ী এটা থিটা হলে এটা থিটা হবে, তাহলে এটাকে লিখতে পারি ডাব্লু কস অফ থিটা, এই বরাবর আসবে ডাব্লু সাইন অফ থিটা। এবার ঠিক এর উলম্ব দিকে আসবে লম্ব প্রতিক্রিয়া এন। এবার বস্তুটা ঠিক উপরের দিকে উঠতে চাইছে, অর্থাৎ এক্ষেত্রে ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে। তাহলে ঘর্ষণ বলকে আমরা এই বরাবর দেখাতে পারি। ধরে নিচ্ছি এইখানে একটি প্রযুক্ত বল দ্বারা বস্তুটিকে উপরের দিকে টানা হচ্ছে, যার ক্ষেত্রে কি হচ্ছে, বস্তুটা উপরে উঠবার উপক্রম করছে। এবার এইটা যদি এফ হয়, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, সেক্ষেত্রে এই বরাবর আসবে এফ কস আলফা, এই বরাবর আসবে এফ সাইন অফ আলফা। এটা হচ্ছে আমাদের কমপ্লিট ছবিটা। এবার যেহেতু বস্তুটা উপরে উঠতে পারছে না, মানে সীমাস্থ ঘর্ষণের জন্য ক্যালকুলেশন করব, তাই উলম্ব দিকে এবং নততল বরাবর যতগুলা বল আছে তারা পরস্পরকে প্রশমিত করবে। তাহলে আমরা সমীকরণ লিখতে পারি, নততল বরাবর যদি লিখি পাবো এফ কস অফ আলফা ইকুয়ালস টু ডাব্লু সাইন থিটা প্লাস স্মল এফ। আবার উলম্ব দিকে যদি লিখি সেক্ষেত্রে আসবে এফ সাইন আলফা প্লাস এন ইকুয়ালস টু ডাব্লু কস অফ থিটা। और লেখা যেতে পারে, এটা 1 নম্বর সমীকরণ নিচ্ছি, और এখান থেকে আমরা নিতে পারি এফ সাইন অফ আলফা ইকুয়ালস টু ডাব্লু কস অফ থিটা মাইনাস এন। তাহলে এটা 2 নম্বর নিচ্ছি। এখন এই 1 নম্বর সমীকরণকে সমাধান করলে পাবো এফ কস অফ আলফা ইকুয়ালস টু ডাব্লু সাইন অফ থিটা প্লাস মিউ ইন্টু এন, যেহেতু ঘর্ষণ বল এফ সমান হয় মিউ ইন্টু এন। আবার এই 2 নম্বর সমীকরণের সাথে মিউ যদি গুণ করি, এটা পেয়ে যাব মিউ সাইন অফ আলফা ইকুয়ালস টু মিউ ডাব্লু কস অফ থিটা মাইনাস মিউ ইন্টু এন। তাহলে এইগুলোকে যদি যোগ করি এটা বাদ পড়বে, তাহলে এখানে একটা এফ ছিল, এফটা যদি কমন নেই পেয়ে যাব কস অফ আলফা প্লাস মিউ সাইন অফ আলফা ইকুয়ালস টু, এখান থেকে ডাব্লু কমন নেব, সাইন অফ থিটা প্লাস মিউ কস অফ থিটা। এখন মিউ ইকুয়ালস টু হচ্ছে ট্যান অফ ল্যামডা, বা লিখতে পারবো সাইন ল্যামডা বাই কস অফ ল্যামডা। তো এই মিউর মানটা এখানে বসালে পাবো এফ ইকুয়ালস টু, একটা লাইন লিখে নিই, সাইন থিটা প্লাস মিউ কস অফ থিটা বাই কস আলফা প্লাস মিউ সাইন অফ আলফা, और एफ इक्वल्स टू लिखा যেতে পারে डब्लू कॉस लैम्डा साइन थीटा प्लस
সাইন ল্যামডা কস অফ থিটা বাই নিচে আসবে কস ল্যামডা কস আলফা প্লাস সাইন ল্যামডা সাইন আলফা। और সমাধান করে পাবো এফ ইকুয়ালস টু ডাব্লু, উপরে যে আছে সূত্র অনুযায়ী লিখতে পারবো সাইন অফ থিটা প্লাস ল্যামডা, নিচে বসবে কস অফ আলফা মাইনাস ল্যামডা। এটা হয়ে যাবে এফের রাশিমালা। এবার ন্যূনতম কত বলের জন্য বস্তুটা স্থির থাকবে সেটা দেখব। তাহলে এখানে আমরা বলতে পারি যদি এফ ইকুয়ালস টু এফ মিনিমাম হয়, সেক্ষেত্রে হরের মানটা সর্বোচ্চ হবে, লিখতে পারবো কস অফ আলফা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু লেখা যেতে পারে কস অফ 0, অতএব আলফা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0 और আলফা ইকুয়ালস টু যদি ল্যামডা হয় সেক্ষেত্রে কী হবে, এফের মানটা সর্বনিম্ন হবে। তাহলে মিনিমাম বলের মান কত হবে, লিখতে পারবো এফ মিনিমাম ইকুয়ালস টু ডাব্লু সাইন অফ থিটা প্লাস ল্যামডা। এটা হয়ে যাবে ন্যূনতম বলের রাশিমালা। নেক্সট ক্যালকুলেশন করব নততলের উপর রাখা বস্তুর ত্বরণ। ধরে নিচ্ছি একটি নততল আছে যার কোণটা অনুভূমিকের সাথে থিটা। এবার এখানে যদি একটি বস্তু থাকে, বস্তুর ভর যদি এম হয়, নিচের দিকে এমজি কাজ করবে, এই অ্যাঙ্গেলটা থিটা হওয়ার জন্য এটাও থিটা, তাহলে এই বরাবর উপাংশ আসবে এমজি কস অফ থিটা, এই বরাবর আসবে এমজি সাইন অফ থিটা। যেহেতু গতি নিচের দিকে তাই উপরের দিকে ঘর্ষণ বল থাকবে এবং লম্ব প্রতিক্রিয়া হবে এটা এন। এবার এই বস্তুটা যদি নততল বরাবর নিজের ওজনের দরুন নামতে শুরু করে, তাহলে বস্তুটার ত্বরণ যদি এই বরাবর স্মল এ হয়, আমরা সমীকরণ লিখতে পারবো, যেহেতু নিচে নামছে নিচের উপাংশ বড় হবে, লেখা যেতে পারে এমজি সাইন থিটা মাইনাস এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। 1 নম্বর সমীকরণ নিচ্ছি। আবার এখানে এন ইকুয়ালস টু হচ্ছে এমজি কস অফ থিটা, 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি এমজি সাইন থিটা মাইনাস মিউ ইন্টু এন ইকুয়ালস টু এম এ। বোথ সাইড এনের মান বসাবো, তাহলে আসবে এমজি সাইন অফ থিটা মাইনাস মিউ, এনের জায়গায় বসাতে পারি এমজি কস অফ থিটা ইকুয়ালস টু এম এ। और সমাধান করলে পাবো এ ইকুয়ালস টু বোথ সাইড এম ক্যান্সেল হচ্ছে, এ ইকুয়ালস টু পাবো জি সাইন থিটা মাইনাস মিউ জি কস অফ থিটা। और লেখা যেতে পারে এ ইকুয়ালস টু জি সাইন থিটা মাইনাস মিউ কস অফ থিটা। এটা হয়ে যাবে নততল বরাবর কোনো বস্তুর ত্বরণের রাশিমালা। এইবার যদি ঘর্ষণ বল না থাকে, মানে বিশেষ ক্ষেত্র নিতে পারি, যদি মিউ ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ মসৃণ তল হয়, তার ক্ষেত্রে এই টার্মটা 0 হবে, অর্থাৎ এক্ষেত্রে এ ইকুয়ালস টু হয়ে যাবে জি সাইন অফ থিটা, অর্থাৎ মসৃণ তলে বস্তুটা এ ইকুয়ালস টু জি সাইন থিটা ত্বরণ নিয়ে নিচে নামতে শুরু করবে। নেক্সট আমরা আলোচনা করব আবর্ত ঘর্ষণ। তো আবর্ত ঘর্ষণ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোনো বস্তু একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল হয়, তখন তলটি বস্তুর গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ। অর্থাৎ যদি একটা তল নেই, এবার এখানে যদি একটি বস্তু রোল করতে করতে যায়, এক্ষেত্রে এর গতিটা সামনের দিকে, এবার এর গতির বিরুদ্ধে যে পরিমাণ বল কাজ করবে এক্ষেত্রে দুটো তলের সংস্পর্শে, সেটাকেই বলা হবে আবর্ত ঘর্ষণ। তো এই আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে দুটো জিনিস জানতে হয়, একটা হচ্ছে পিছলানো গতি আর একটা হচ্ছে আবর্ত গতির পার্থক্য। এবার পিছলানো গতি আর আবর্ত গতির মধ্যে মূল পার্থক্য কী হবে, তাহলে এখানে হেডিং করছি পিছলানো গতি ও আবর্ত গতি। এদের মূল পার্থক্য নিতে পারি। পিছলানো গতি বস্তুটির সংস্পর্শ অপরিবর্তিত থাকে। পিছলানো মানে কি, ধরে নিচ্ছি একটা তল আছে, বস্তুটা এরকম আছে, বস্তুটা
ঘুরছে না কোনো দিকে, একে কী করা হচ্ছে, এইভাবেই টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, যদি আমরা এই ব্যাটারিটা নিই, এইটাকে যদি এইভাবে ঠেলে নিয়ে যাই, এইটাকে বলা হবে এর পিছলানো গতি। কিন্তু আবর্ত গতি হবে যদি এটা এইভাবে গড়াতে গড়াতে যায়, এটা হয়ে যাবে এর আবর্ত গতি। তো পিছলানো গতিতে বস্তুর স্পর্শ তলটা কী হবে, অপরিবর্তিত থাকবে, এর ক্ষেত্রে তলের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আবর্ত গতির ক্ষেত্রে স্পর্শতল ক্রমাগত পরিবর্তিত হতে থাকবে। 2 নাম্বার হচ্ছে, সংস্পর্শে থাকা তল দুটি পিছলানো গতির ক্ষেত্রে একটি অপরের সাপেক্ষে গতিশীল, কিন্তু আবর্ত গতির ক্ষেত্রে একটি অপরের সাপেক্ষে স্থির। এই দুটো মেন পয়েন্ট। তো এবার আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে যে সংজ্ঞাটা বললাম, সেটা হচ্ছে কোনো বস্তু একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল হয়, তখন তলটিকে গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকেই বলা হয় ঘর্ষণ বল। তো এটাই হচ্ছে আবর্ত ঘর্ষণ। নেক্সট এখানে আমরা কিছু জিনিস আলোচনা করব যেগুলো আমাদের দৈনন্দিন দিনে আসে, সেটা হচ্ছে ঘর্ষণের অসুবিধা। ঘর্ষণের অসুবিধা, এর অনেক অসুবিধা যেমন আছে, এর সুবিধাও অনেক আছে। যেমন অসুবিধা হচ্ছে, যন্ত্রপাতি যখন চলবে, ঘর্ষণ যদি থাকে তার ক্ষেত্রে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। এবার তাপ উৎপন্ন হলে তার যে উৎপন্ন তাপের শক্তিটা, সেটাও কী হবে, যন্ত্র থেকে ব্যয় হবে। তো সেক্ষেত্রে যন্ত্রটির কর্মদক্ষতা কমে যাবে। আবার ঘর্ষণের ফলে যন্ত্রপাতির বিভিন্ন অংশ ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে প্রথম আমরা পয়েন্ট নিতে পারি, যন্ত্রাদির কর্মদক্ষতা হ্রাস পায়। দ্বিতীয় নিতে পারি, যন্ত্রাদি ক্ষয়প্রাপ্ত হয়। তৃতীয় নিতে পারি, ঘর্ষণের বাধা অতিক্রম করতে যে শক্তি ব্যয়িত হয় তার কিছুটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই তাপের ফলেও যন্ত্রের ক্ষয় ত্বরান্বিত হয়। তাহলে 3 নাম্বার নিচ্ছি, উৎপন্ন তাপের ফলে যন্ত্রের ক্ষয় ত্বরান্বিত হয়, মানে তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। তাহলে এটা কমাবার উপায় কি? কমাবার উপায় হচ্ছে, আমরা এখানে নানান ধরনের তেল বা পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করতে পারি। কমাবার উপায় হচ্ছে তেল বা পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করতে পারি। পিচ্ছিলকারক পদার্থ, তেল বলতে যেমন সেটা ক্যাস্ট্রল হতে পারে, মানে যেটা কি বলবো, মোবিল, সেটা ইউজ করতে পারি, বা গ্রিজ ইউজ করতে পারি, বা গ্রাফাইট আমরা নিতে পারি। গ্রাফাইটও বেশ কিছুটা পিচ্ছিল হয়। এছাড়া আরও কিছু পদ্ধতি আছে, যেমন একটা পদ্ধতি হচ্ছে ব্যাবিটিং। ব্যাবিটিং ব্যাপারটা হচ্ছে, আমরা ঘর্ষণরোধী সংকর ধাতু ব্যবহার করব, ঠিক আছে? যেমন যেটা করা হয় বল বিয়ারিংয়ের ক্ষেত্রে, মাঝে কি করা থাকে, এই ফার্মাটার বল লাগানো থাকে। এই বলের উপর কি করা হয়, এই ভেতরের রিংটা এবং বাইরের রিংটা ঘুরতে থাকে। এবার এইগুলো যদি সংকর ধাতুর তৈরি হয়, দিলে কি হবে, ঘর্ষণটা কিছুটা হ্রাস পাবে। তো সংকর ধাতুর তৈরি এই সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ কমাবার পদ্ধতিকেই বলা হয় ব্যাবিটিং। লিখতে পারি, সংকর ধাতু ব্যবহারে ঘর্ষণ কমানোকেই বলা হয় ব্যাবিটিং। এটা সংজ্ঞা আকারে আসে। এরপর আসবো ঘর্ষণের সুবিধা। যেমন ঘর্ষণের অসুবিধা আছে, এর সুবিধাও প্রচুর। প্রথম সুবিধা হচ্ছে, কোনো জিনিসকে ধরতে গেলে আমার ঘর্ষণ প্রয়োজন। যেমন আমরা পারদকে ধরতে পারি না, তো সেই রকম, যদি ওটার কারণটা আলাদা, সেরকম কোনো বস্তুকে ধরতে গেলেও ঘর্ষণ প্রয়োজন। যেমন আমাদের হাতে ফিঙ্গারপ্রিন্টস থাকে, মানে হাতগুলো খসখসে হয়, কারণ ঘর্ষণটা যাতে বাড়ে, আমরা যাতে কোনো জিনিসকে ধরতে পারি। দ্বিতীয় হচ্ছে, আমাদের হাঁটা চলা নির্ভর করবে ঘর্ষণের উপর। যেমন আমরা পিচ্ছিল রাস্তায় হাঁটতে পারি না, বা ছোট ছোট পা রেখে হাঁটতে পারি। গাছ যে মাটিকে ধরে রাখে তার জন্য দায়ী হচ্ছে ঘর্ষণ। যদি ঘর্ষণ না থাকতো গাছ
দাঁড়িয়ে থাকতে পারতো না। দ্বিতীয় হচ্ছে কাপড়ের সুতোগুলো যে আটকে থাকে, একটা সুতোর উপর একটা সুতো বানিয়ে বসিয়ে যে কাপড় তৈরি করা হয়, সেটাও সুতো বেরিয়ে আসে না ঘর্ষণের দরুন। দেশলাই জ্বালাবার সময়ও ঘর্ষণ ব্যবহার করতে পারি। দেয়ালে যদি মই ঠেকানো হয় বা সিঁড়ি ঠেকানো হয়, সেক্ষেত্রেও আমরা ঘর্ষণকে কাজে লাগাতে পারি। তো এগুলো হচ্ছে ঘর্ষণের সুবিধা। তো এর হাজারটা সুবিধা আছে, হাজারটা অসুবিধা আছে। তো এটাই হচ্ছে ঘর্ষণের মেন ব্যাপারগুলো।